আমার এত কিছু না ভাবলেও চলবে। এখন স্যারের মেয়েকে খুঁজে পেলেই বাঁচি। হাঁটতে হাঁটতে সারা ক্যাম্পাস খুঁজে ফেললাম, তাও ওনার মেয়েকে পেলাম না। অবশেষে ক্লান্ত হয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির ভেতর থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি খেয়ে আবার আশেপাশে চোখ বুলালাম। হ্যাঁ, অবশেষে তাকে পেয়েছি। কিন্তু সাথে ওর আরো 5টা বান্ধবী আছে। এখন ওনার সামনে গেলে হয়তো অপমান করবে, কিন্তু আমি এতিম হয়ে আমাকে সব সহ্য করতে হবে। আমি ওনার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ওনার সামনে চলে আসি। আই, তুই আসছিস কেন? আব্বু কোথায়? আসলে আঙ্কেল কাজে বিজি, তাই উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটা আচমকা সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে আমি হয়তো মেয়েটাকে প্রপোজ করছি, এজন্য থাপ্পড় দিছে। কিন্তু কেউ আসল ঘটনা জানলো না। আমি গালে হাত দিয়ে বললাম, আমাকে মারলেন কেন? চাকরের বাচ্চা চাকর, তুই কোন সাহসে আমার আব্বুকে আঙ্কেল বললি? এরপর থেকে কোনো সময় যদি এসব শুনছি, তাহলে তোর কপালে ভয়ানক দুঃখ আছে। আর আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম। এই, গাড়ির চাবি দে আর আমার সাথে আয়। আমি ম্যাডামকে চাবি দিয়ে দিলাম। ম্যাডামের এক বান্ধবী বলল, আখি, তুই শুধু শুধু ছেলেটাকে মারলি। তোর যদি এতই মায়া লাগে, তাহলে আমার বাড়ির চাকরকে বিয়ে করে নে। ম্যাডামের এই কথা শুনে ওর বাকি বান্ধবীরা হাসতে লাগলো। ভাবছিলাম তোদের মধ্যে মনুষ্যত্ব আছে, এখন দেখছি তাও নেই। তোদের মতন জানোয়াররূপী বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো। আজকে আমার বাবা মা থাকলে এই কথার জবাব দিতে পারতাম, কিন্তু ভাগ্যে আমার এসব আছে। আখি ম্যাডাম একটা গাড়ি দেখিয়ে বলল, ওটা আমার গাড়ি। ভার্সিটির গেট পেরিয়ে কিছু দূর গেলে একটা গ্যারেজ পাবি। ওখান থেকে এটা ঠিক করে তারপর বাসায় আসবি। আর হ্যাঁ, চুরি করে আবার নিয়ে যাস না, কারণ তোদের মতন ফকিরদের বিশ্বাস নেই। আরো অনেক কিছু বলে গাড়ি নিয়ে চলে গেল। আমি একজন লোক ঠিক করে গাড়িটা ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে আসলাম। গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লেগে গেল। ততক্ষণে রাত হয়ে গেছে। গাড়ি নিয়ে সোজা আঙ্কেলের অফিসে গেলাম। অফিসের দারোয়ান বলল, স্যার একটু আগেই বের হয়ে গেছে। আমি কথা না বাড়িয়ে বাসায় চলে আসি। কলিং বেলে চাপ দিলাম। আখি ম্যাডাম দরজা খুলে দিয়ে আমাকে বলল, যাক, ছোট লোকের বাচ্চাটা পলায়নি। স্যার কি এসেছে? আব্বু ওনার রুমে আছে। আবার কিছু বললে মারতে পারে, এজন্য কিছু না বলে ম্যাডামের পাশ দিয়ে রুমে চলে আসলাম। রাতেও বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম। সকালে উঠে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ফ্রেশ হয়ে ছাদে এসে দাঁড়ালাম। আশেপাশে উঁচু উঁচু বাসা। এটাই মাত্র 3 তলা। কারণ বুঝলাম না। এই 2-3 দিনে বুঝলাম এই বাড়িতে আশরাফ স্যার আর ওনার মেয়ে থাকে। আর আমার মতো আরো 2টা কাজের লোক আছে। মাথায় আরো হিজিবিজি চিন্তা আসতে লাগলো। তখন কারো পায়ের শব্দে পেছনে তাকালাম। এখানে কি করিস? ম্যাডামের ধমক শুনে ভয় পেয়ে গেলাম। এখন যদি আবারও মারে, এজন্য ভয়ে ভয়ে বললাম, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, জীবনেও আর ছাদে আসবো না। এই বলে চলে আসতে লাগলাম। হঠাৎ ম্যাডাম বলল, ওই থাম, আমি কি তোরে যেতে বলছি? না, তাহলে চলে যাচ্ছিস কেন? আমি থাকলে আপনি হয়তো রাগ করতে পারেন, এজন্য চলে যাচ্ছি। এখন যেতে হবে না, তোর সাথে কিছু কথা আছে। এখন আবার কি কথা বলবে? হয়তো নতুন কোনো ভুল ধরতে পারে। এর চেয়ে এখান থেকে কেটে পড়া ভালো। এজন্য ম্যাডামকে বললাম, নিচে যেতে হবে। ওই, তুই আমার বাড়িতে থাকিস, খাচ্ছিস, আবার আমার কথা অমান্য করছিস। এর পরিণাম কি হবে ভেবে দেখেছিস? অহংকারী হলে যা হয়। সাহায্য করে খোটা দেয় এমন মানুষ আমার একদমই পছন্দ না। কিন্তু আশরাফ স্যার অনেক ভালো মানুষ। ওনার মেয়ে হয় জন্য সব অপমান সহ্য করতে হচ্ছে। অন্য কেউ হলে কষে কয়েকটা লাগিয়ে দিতাম। ওই, বিড়বিড় করে কি বলছিস? কিছু না ম্যাডাম, আপনি কি বলবেন জলদি বলেন। স্যারকে নিয়ে আবার অফিসে যেতে হবে। তোর নামটা কি জানো? অনিক হাসান। আচ্ছা, তুই পড়াশোনা করিস না? ম্যাডাম আমি এতিম, দুবেলা খাওয়া ঠিক মতো জোটে না, আর আবার পড়াশোনা। আমার কথা শুনে ম্যাডাম মনে হয় একটু কষ্ট পেল। এরপর বলল, তুই কি কখনো রাজশাহী গেছিস? যদি বলি রাজশাহীতে এতদিন ছিলাম, তাহলে মারতে পারে। কি দরকার খামোখা মার খাওয়ার? এজন্য বললাম, দেখেন ম্যাডাম, আমি এর আগেও আপনাকে বলেছি, এখনো বলছি, আমি রাজশাহীতে যাইনি। তারপরে কেন জিজ্ঞাসা করছেন? সেটা তুই বুঝবি না, এখন তুই যেতে পারিস। আমি আর কথা না বলে চলে আসলাম।
এরপর স্যারকে নিয়ে অফিসে গেলাম। অফিসের পাশের দোকানে বসে ভাবতে লাগলাম রাজশাহীর পাঠটা পুরোপুরি শেষ করা উচিত। ওখানে আমার সকল সার্টিফিকেট আছে। এভাবে আমি সারা জীবন গাড়ি ড্রাইভারি করতে পারবো না। আমাকে পড়াশোনা করতে হবে, তাদের সবাইকে দেখাতে হবে আমি তাদের এত অত্যাচারের পরও হেরে যাইনি। কিছুদিনের ভেতর রাজশাহী গিয়ে আমার টিসি নিয়ে ঢাকার কোনো কলেজে ভর্তি হতে হবে। বিকেলে স্যারকে বললাম আমার একদিনের ছুটি লাগবে। কবে লাগবে? 2 দিন পর। আচ্ছা। 2 দিন পর রাজশাহীতে চলে আসলাম। এসে সব সার্টিফিকেটগুলো কলেজ থেকে তুললাম। এরপর কলেজ থেকে টিসি নিয়ে ঢাকায় চলে আসলাম। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল। কলিং বেল বাজাতে কাজের লোক এসে দরজা খুলে দিল। সারাদিন অনেক ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর স্যারকে নিয়ে অফিসে চলে আসলাম। টিসি তো আনলাম, এখন কলেজে তো ভর্তি হতে হবে। স্যারের অফিসের পাশে একটা কলেজ আছে, এই কলেজে গিয়ে খোঁজ নিতে হবে। কলেজে গিয়ে জানলাম 10,000 টাকা লাগবে ভর্তি হতে, কিন্তু এত টাকা আমার কাছে নেই। যা আছে ওগুলো দিয়ে বই কেনা যাবে, আপাতত নেই। মাসটা অমনি যাক, এখন বই কিনে পড়ি, তারপর বেতন পেলে ভর্তি হওয়া যাবে। সন্ধ্যায় বই কিনে বাসায় আসলাম। স্যার বা ওনার মেয়ে কেউ জানলো না। এভাবে 1 মাস কেটে গেল। স্যার আমাকে বেতন দিয়েছে 15,000। এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আগে আমাকে ভর্তি হতে হবে। স্যারকে অফিসে নামিয়ে দিয়ে চলে এলাম কলেজে। এরপর ভর্তি হয়ে গেলাম। স্যারকে আমার সমস্যার কথা বললাম। স্যার বলল, আচ্ছা তুমি মাঝে মাঝে ক্লাস করলেও হবে, আর পরীক্ষাগুলো ঠিকমতো দিবা। আচ্ছা স্যার। স্যারের সাথে কথা বলতে বলতে প্রায় 1টা বেজে গেছে। আমি স্যারকে বললাম, স্যার আমাকে যেতে হবে। এরপর ওখান থেকে উঠে চলে আসি। অফিসের সামনে এসে দেখি আঙ্কেল এখনো বের হয়নি। যাক, বাঁচা গেল। আমার আসতে দেরি হলে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হতো, কিন্তু আমি পড়াশোনা শুরু করছি সেটা আশরাফ স্যারকে জানানো উচিত, কারণ ওনার জন্য আমি বেঁচে আছি। গাড়ি চালাতে চালাতে বললাম, আঙ্কেল একটা খুশির খবর আছে। কি খবর বলো শুনি। আমি আবার কলেজে ভর্তি হয়েছি। বাহ, এ তো খুশির খবর। তা আমাকে আগে জানালে আখির ভার্সিটিতে তোমাকে ভর্তি করিয়ে দিতাম। তা কোথায় ভর্তি হলে? আপনার অফিসের পাশে যে কলেজটা আছে ওখানে। ভালো করেছ, ওখান থেকে তুমি ক্লাস করতে পারবে। এরপর পড়াশোনা নিয়ে আঙ্কেল আরো অনেক কিছু জিজ্ঞেস করলো। বাসায় এসে দেখি আখি ম্যাডাম কান্না করছে। কান্নার কারণটা বুঝলাম না। আখি ম্যাডামের কান্না দেখে স্যার বলল, আমার মামনিটার কি হলো? আপু, ভার্সিটিতে আমাকে একটা ছেলে বেশ কয়েকদিন ধরে টিজ করছে। আজকে তো আমার শরীরে হাতও দিয়েছে আর অনেক খারাপ কথা বলেছে। তুমি যদি ওই ছেলের কিছু না করো তাহলে আমি সুইসাইড করব। মেয়ের এমন কথায় স্যার অনেক চিন্তায় পড়ে গেল। উনি ভাবতে লাগলো কি করা যায়, কিন্তু কোনো উপায় পেল না। শেষমেশ মেয়েকে বলল, কাল থেকে অনেক তোমার সাথে যাবে। তোমার ওই ড্রাইভার ওর কিছুই করতে পারবে না। কি করবে না করবে না সেটা আমি বুঝবো, এখন কান্না বন্ধ করো। উনি মেয়েকে নিয়ে দোতলায় চলে গেল। কি বিপদে পড়লাম। কালকে আমাকে আবার ওই বজ্জাত মেয়ের সাথে ওর ভার্সিটিতে যেতে হবে। দূর, ভাল লাগে না। পরের দিন ম্যাডামকে নিয়ে ওনার ভার্সিটিতে গেলাম। দেখলাম 2টো ছেলে ম্যাডামকে ফলো করছে আর বাজে বাজে কথা বলছে। ম্যাডামের যে ড্রেস, তাতে যে কোনো ছেলে লোলুপ দৃষ্টিতে তাকাবে। আমাকে স্যার বলেছে ছেলেটার সম্পর্কে খোঁজ নিতে, এজন্য আমিও ওদের পিছু নিলাম। একটু পর ওরা দুজন মনে হয় টের পেল আমি ওদেরকে ফলো করছি। একজন ঘুরে আমাকে বলল, ওই শালা ড্রাইভারের বাচ্চা, মার খাওয়ার শখ না থাকলে ভাগ এখান থেকে, না হলে এমন মার দিব বাপের নাম ভুলে যাবি। আমি ওর কথা না শোনার ভান করে এগোতে লাগলাম। আমি ওর প্রায় কাছাকাছি চলে এসেছি। এমন সময় ওই ছেলেটা এসে আমাকে ধাক্কা দিল। এভাবে ধাক্কা মারলেন কেন? এভাবে আমাদের ফলো করছিস কেন? আমি তো আপনাদের ফলো করছি না। আমি এখান দিয়ে আমার ম্যাডামের কাছে যাচ্ছিলাম। তুই তোর ম্যাডামের কাছে যেতে পারবি না। কেন? কারণ তোর ম্যাডামের সাথে আমরা একটু পর মাস্তি করব। ভাই, আপনাদের যা ইচ্ছা করেন, আজ আমাকে ম্যাডামের কাছে যেতে দিন। শালা চাকরের বাচ্চা চাকর, মানা করার পরও শুনছিস না বলে আবার আমাকে ধাক্কা দিল। আমি মাটিতে পড়ে গেলাম। একে এমনি এমনি ছেড়ে দেয়া যাবে না। আমাকে ধাক্কা দেওয়ার মজা এখনই দিব। আমি উঠে দাঁড়িয়ে
ছেলেটার নাকের উপর একটা ঘুষি মেরে দিলাম, আর সাথে পা দিয়ে তলপেটে একটা কিক দিলাম। ছেলেটা নাক চেপে মাটিতে পড়ে গেল। এক ঘুষিতে বেচারার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আর যে জায়গায় কিক দিছি এত তাড়াতাড়ি ঠিক হবে না। ছেলেটার চিৎকার শুনে ওর সাথে ছেলেটা চলে এলো, সাথে আঁকি ম্যাডামও, আশেপাশে যারা ছিল সবাই চলে এলো। আমি আরেকজনকে বললাম, তোর চেলাকে মানা করার পরও আমাকে ধাক্কা দিল, এখন বেচারা শুয়ে আছে। এটা শুনে ছেলেটা আমাকে মারতে আসলো। আগেরটার মতো এটাকেও কুপকাত করে দিলাম। দুজনে শুয়ে নাক ধরে গড়াগড়ি করছে। ওদেরকে বললাম, আজকে তো শুধু ট্রেলার দেখালাম, নেক্সট টাইম আঁকি ম্যাডামের আশেপাশে দেখলে ফুল মুভি দেখাবো, মনে রাখিস। দেখলাম ভার্সিটির টিচাররা আসছে, এখানে থাকলে আমার ঝামেলা হবে, এর চেয়ে কেটে পড়া ভালো। টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। আঁকি ম্যাডামের ভার্সিটি থেকে বের হয়ে সোজা স্যারের অফিসে চলে আসলাম। আমাকে দেখে আশরাফ স্যার বলল, এত তাড়াতাড়ি চলে আসলে? আজকে আর কোনো সমস্যা হবে না, এজন্য চলে আসছি। তোমাকে যা করতে বলেছি তা করেছো? চিন্তা করবেন না, কালকে সব ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, তুমি এখন যাও। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। দুপুরে স্যারকে নিয়ে একটা নতুন প্রজেক্টের কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ দেখতে গেলাম। ওখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে দেখি আঁকি ম্যাডাম সোফাতে বসে টিভি দেখছে। আমাকে দেখে চিল্লায় বলল, আই শয়তান ছেলে, আমাকে ফেলে রেখে পালিয়ে আসলি কেন? ওখানে থেকে কি আমি কেস খাবো নাকি? যদি আমাকে কিছু বলতো। আপনাকে কিছুই বলবে না, কারণ আর বললাম না। দেখি আঙ্কেল আমার আর আঁকি ম্যাডামের কথা শুনছে। চুপ করে আছিস কেন, বল। দোষ তো আমি করেছি, আপনাকে বলতে যাবে কেন? কিসের দোষ, কি ফেলে আসা? কিছুই বুঝলাম না তো বাবা। ওসব আপনাকে পরে বুঝিয়ে বলবো, এখন রুমে গিয়ে রেস্ট নিন। আঙ্কেল গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। একটু চুপ করে বলল, সবকিছু না শুনে আমি যাচ্ছি না। আঁকি ম্যাডাম আঙ্কেলকে সবকিছু খুলে বলল। সব শুনে আঙ্কেল চোখ বড় করে বলল, একা হয়ে দুজনকে মারলে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আসলে কিভাবে মারলাম আমি নিজেও জানি না। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।